আমি নিঃসন্দেহে আজকে শুরু করব চিত্তরঞ্জন মণ্ডলের থেকে। এমন মানুষ, সেই মানুষটা যিনি দীর্ঘদিন ধরে এসএসসির দপ্তরটা হাতে তালুর মধ্যে চেনেন, নারী নক্ষত্র চিনতেন এবং অনেক অনেক কিছু জিনিসপত্র তার চোখের সামনে দেখা, বোঝা বা অনেক ক্ষেত্রে তিনি নিজে সরাসরি সতর্কও করেছিলেন, ওয়ার্নিংও দিয়েছিলেন, হয়তো প্রতিবাদ করার চেষ্টাও করেছিলেন। আজকে যে ঘটনা ঘটল, আজকে যা কিছু আমরা দেখছি, অনেকেই সামনে দাঁড়িয়ে বলছেন যে এরকম হবে ভাবা ছিল না। অনেকেই বলছেন প্রকাশ্যে আমি খুব মর্মাহত, খুব কষ্ট পেয়েছি, কিন্তু প্রশ্ন আমার এক জায়গায়, কেউ কিছু জানতেন না। এতগুলো বছর ধরে কারোর কাছে কোনো খবর ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানতেন না কিভাবে চলতো এই দপ্তর। স্যার, আপনাকে দিয়ে শুরু করব। এই এসএসসি দীর্ঘ বছর ধরে, অন্তত তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে কিভাবে চলতো? শুনুন, আগের ছিল বান জানা, তারপরে আমি আসি তৃণমূল জামানার প্রথম এসএসসি চেয়ারম্যান। আগে যে সময়ে পুরো ব্যাপারটা এসএসসি তৈরি করেছিল বামফ্রন্টের আমলে, তারপর থেকে যা যা চলেছে কানাঘুষো কিছু শোনা যেত। মানে আপনি যখন জয়েন করেন এসএসসি চেয়ারম্যান হিসেবে, যখন তখন আপনি সেরকম কানাঘুষো শুনেছিলেন, কিছু হয়েছে? সেটা কোন সাল স্যার? সেটা আমি তো জয়েন করেছিলাম 2011 সালে জুন মাস। আচ্ছা, মানে তখন সদ্য তৃণমূল ক্ষমতায় এসছে এবং আমি প্রথম চেয়ারম্যান ছিলাম। সেই জন্য আমি একটা সতর্কতা অবলম্বন করেছিলাম যে এই যে কানাঘুষো সবটাই যে সত্যি তা কিন্তু নয়, তার মধ্যে কিছু মিথ্যে ঢুকিয়ে দেয়। এইটা হচ্ছে ফ্যালাসির জায়গাটা। কাজে আমাকে যেহেতু এই সরকার করেছে, আমার প্রথম কাজ হবে এমনভাবে একটা সিস্টেম ডিজাইন করা যাতে এই সিস্টেমে কেউ প্রশ্ন না করতে পারে, অর্থাৎ স্বচ্ছতা। প্রথমেই ছিল আমাদের তখনকার সময় ছিল যে টেটের একটা পরীক্ষা নিতে হবে, টেটটা ওএমআরে নেওয়া হয়। তাহলে আমি প্রথম চেয়েছিলাম যে টেটের একটা ডুপ্লিকেট দেওয়া, যেটা হচ্ছে কার্বনলেস ডুপ্লিকেট, অর্থাৎ কার্বন ঘষে যাবে না। এই কাগজটা কিন্তু ভারতবর্ষে পাওয়া যেত না, এটা আমেরিকা থেকে আমাকে আনতে হয়েছে। আমি যেহেতু ফিজিক্সের লোক ছিলাম, আমার একটু অ্যাডভান্টেজ ছিল পোস্টাতে যাওয়াতে। কাজে যখন নতুন করে ওএমআর শিট দেওয়া হলো, তখন তার তলায় ডুপ্লিকেট থাকতো, কার্বনলেস ডুপ্লিকেট। যে ছেলে যে যা পরীক্ষা দিল তার পুরোটা ডুপ্লিকেট সে পরীক্ষা শেষ হওয়ার পরে সে ডুপ্লিকেটটা ছেড়ে নিয়ে চলে গেল। মানে সে যে কি পরীক্ষা দিল তার কিন্তু একটা ডকুমেন্ট রয়ে গেল তার হাতে। এখন প্রশ্ন হলো, আমি করার পর আমি প্রথমে কিন্তু রাজি হইনি স্কুল সার্ভিস, কিন্তু যে কোনো কারণে অবস্থার পরিপ্রেক্ষিতে রাজি হয়েছিলাম। তখন আমি ঠিকই করেছিলাম এমনি একটা করে ছেড়ে দেবো। এইটা করতে গিয়ে, ট্রান্সপারেন্সি করতে গিয়ে দেখলাম, বুঝতে পারলাম, আপনি যদি আমার কাছে প্রমাণ চান আমি দিতে পারবো না, যে কারো খুব অস্বস্তি হচ্ছে। ট্রান্সপারেন্সির জন্য অনেকের অস্বস্তি হচ্ছে, মানে সরকারের বাইরে বিরোধী পক্ষ কেউ বাকি নেই। কিন্তু আমি এসএসসিটাতে ঢুকে, তখন বিরোধী বলতে তখন তো বামেরাই বিরোধী, তখন তো বিজেপির কোনো অস্তিত্ব নেই সেই অর্থে। না, বিজেপি নয়, তখনকারের দিনে ধরুন আমি এসএসসি চেয়ারম্যান হতে একটা রিয়েলাইজ করেছি, যেটা তখন কারো অ্যাসপিরেশনে বাকি নেই, সব চাপ আসে চেয়ারম্যানের উপর, দিতে হবে। সেটা যে কতটা ব্যাপক সেটা আজকে আমি প্রমাণ করতে পারবো না বলে বলছি না। এমন সেক্টর নেই যে সেক্টর থেকে রিকোয়েস্ট আসে। ওরে বাবা, আমি কিন্তু একটা যেন কনভেনশন হয়ে গেছে। এই কনভেনশনটা হলো কি করে? নিশ্চয়ই আগের থেকে চলে আসছে বলে। কিছুটা রীতি তো অ্যাবসলিউটলি রাতারাতি তো হতে হবে। আমি স্পেসিফিক্যালি বলতে চাইছি না, এমন সেক্টর নেই যে সেক্টর থেকে চাপ আসেনি যে আমাকে দিতে হবে। যেমন একটু এক্সাম্পল দিন। আজ আপনারই কথা বলার দিন, গোটা বাংলা আমি কথা বলতে গিয়ে কি বলবো? তৃণমূল জামানার প্রথম এসএসসি চেয়ারম্যান আজকে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলা, আপনি বলুন। হাইকোর্ট থেকে এক্সেপশন হয়, হাইকোর্ট মিন্স এভরিথিং। হাইকোর্টে যারা জড়িত, বিকাশ ভবনে জড়িত, বিরোধী যারা আছে তারা কেউ বাকি নেই। কি অবস্থা! এমনকি দিল্লি থেকেও। তখনই আমি বুঝেছিলাম যে এই সতর্কতাটা আমাকে নিতেই হবে, কারণ এদের সামগ্রিক যে চাপটা হবে তার কাছে আমি পিছে মারা পড়ে যাব। আর যদি কনসিড করি তাহলে আমাকে জেলে যেতে হবে। তার মধ্যে কে বিক্রি করছে, কে এমনি ভাইপোকে দিচ্ছে কি ভাইজিকে দিচ্ছে, আমি জানি না।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।